আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা একটা লেটার ফ্রি হ্যান্ড রাইট করব, যেটা হচ্ছে তোমার বান্ধবীর কাছে এরকম একটা চিঠি পাঠাবা। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, যে তোমার বার্থডে পার্টি উপলক্ষে সে একটা গিফট পাঠাইছিল। এটার ধন্যবাদ দিয়ে তুমি কি করবা, একটা চিঠি পাঠাবা আর কি, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট। এটা হচ্ছে এই লেটারের বিষয়, বার্থডে গিফট। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বার্থডে গিফট সম্পর্কে তুমি কি করবা, তাকে ধন্যবাদ জানা একটা চিঠি লিখবা। তো তুমি কি জানো, চিঠির যে মানে একটা নিয়ম আর কি হয়, যে কাঠামোটা তুমি প্রথমত কি লিখতে হয়। চিঠির আমরা পড়ছি কি 6টা অংশ থাকে। একদম ফার্স্ট অফ অল তুমি কি করবা, একদম তোমার খাতাটার ডান পাশে তুমি একটা ডেট দিবা। তারপর তুমি যে ঠিকানা, মনে করো তুমি যে ঠিকানা থেকে পাঠাইতেছো আর কি, হ্যাঁ, ওই ঠিকানার ইয়াটা করবা। এই ঠিকানাটা তুমি দিবা আর কি। সাপোজ এখানে কি দিলাম, মনসেপাড়া ব্রাহ্মণবাড়িয়া দিলাম, হ্যাঁ। তো তারপরে কি করবা, যার কাছে পাঠাইতেছো ওর নামটা লিখবা এখানে, প্রিয় মাসুদা। তো এটাকে আমরা ইংরেজিতে কি লিখতে পারি, ডিয়ার মাসুদা। বুঝছো? তুমি এইভাবে লিখবা। তো লেখার পরে তুমি কি করবা, এটা কমপ্লিমেন্ট দিয়ে তুমি শুরু করতে হবে। কীরকম ভাবে, যে আশা করি তুমি ভালো আছো, হ্যাঁ। তো আশা করি তুমি ভালো আছো যদি এরকমভাবে শুরু করো, বা এটা মানে গ্রিটিং দিয়ে শুরু করলে আর কি। লেটার নিয়মই তো এরকম। প্রথমত আমরা কি করবো, একটা ঠিকানা দিব, তারপর ডিআর দিয়ে যার কাছে পাঠিয়ে দিচ্ছে ওর নামটা লিখবো, যেটাকে আমরা কি বলি, প্রাপক বলি আর কি বাংলায়, মানে যে চিঠিটা পাবে। তারপরে তাকে আমরা সম্ভাষণমূলক কিছু কথা বলবো, যে তুমি কেমন আছো, আশা করি ভালো আছো, এরকম টাইপের। তো আমরা যদি এখানে লিখি যে আশা করি তুমি ভালো আছো, তো তুমি এটা কিভাবে লিখবা। দেখো, ফ্রি হ্যান্ডেড কথাটার মানে কি, ফ্রি হ্যান্ডেড কথাটার মানে হচ্ছে তুমি বাংলায় যেটা, সরি, মনে মনে বাংলায় যেটা চিন্তা করতেছো, এটাকে তুমি ইংরেজিতেও বানায় লিখতে পারো কিনা সেন্টেন্স আকারে, তাই না? তাহলে আমরা যদি এখন এই লেটারের মধ্যে এই কথাটা লিখি যে আশা করি তুমি ভালো আছো, আমরা কি লিখবো, আশা করি মানে কি, আই হোপ, মানে কি আমি আশা করি, ঠিক আছে। আই হোপ কে ভালো আছো, তুমি। আমরা কি লিখবো, ইউ, এর সাথে অক্সিলারি ভার্ব আর, ইউ আর ওয়েল, ওয়েল মানে কি ভালো। তো আই হোপ আমি আশা করি, ইউ আর ওয়েল তুমি ভালো আছো, ঠিক আছে। ওকে, তারপর আমরা কি লিখতেছি, যেহেতু আমাদের উদ্দেশ্য কি, যে জন্মদিনে যে ও চিঠিটা পাঠাইছে, সরি, জন্মদিনে ও যে গিফটটা পাঠাইছে, ওই গিফটটা তোমার খুব খুশি, মানে তুমি গিফটটা পায় তুমি খুব খুশি হইছো, তুমি আনন্দিত, এবং এটার জন্য তুমি তাকে ধন্যবাদ সূচক একটা চিঠি পাঠাইতেছো। তাই তুমি এখানে কি কি জিনিস লিখতে পারো এটা সম্পর্কে একটা তোমার ধারণা থাকা দরকার, তাই না? তাই আমরা কি করলাম, এখানে বাংলায় খুব সুন্দর করে কোন কোন লাইন আমরা লিখতে পারি এগুলো আমরা লিখে রাখছি, হ্যাঁ। এখন কি করব, এগুলোর ইংরেজি করব। তো আমরা প্রথমত কি দেওয়ার চেষ্টা করতেছি, যে দেখো, জন্মদিনে তোমার পাঠানো উপহারটি পেয়ে আমি খুব খুশি হয়েছি। এটা তুমি তোমার বান্ধবীকে বলতেছো সাপোজ। তো এখন সবার আগে খেয়াল করো, তুমি যে বাক্যটাকে করবা, মানে তুমি যে ট্রান্সলেট করবা, জন্মদিনে তোমার পাঠানো উপহারটি পেয়ে আমি খুশি হয়েছি। এখানে খুশি হওয়া কি, খুশি হওয়া হচ্ছে তোমার এখানে ভার্ব। তো এই যে খুশিটা হয়েছে, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, ঠিক আছে। তো এখন তুমি একটু খেয়াল করো, এই যে বাক্যটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, মানে বর্ণনামূলক বাক্য। তো বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে আমরা কি জানি, আগে সাবজেক্ট বসাই, তারপরে ভার্ব বসাই, তারপরে বাকিগুলা মানে এটা শর্ত সাপেক্ষে আমরা বসাই আর কি, বা অবস্থার প্রেক্ষিতে। তো আমরা কি লিখবো, আমি খুশি হয়েছি, সাবজেক্ট হচ্ছে আই। এখন একটা জিনিস খেয়াল করো, খুশি হয়েছি, বুঝো, খুশি হয়েছি মানে কি, অলরেডি আমি কি হয়ে গেছি, মানে খুশি হয়ে গেছি, কারণ কি এর কাজটা শেষ হয়ে গেছে, এরকমটা বোঝাইতেছে। আমরা কি কি লিখতে পারি, দেখো, আই এম কি, আই এম ভেরি, আই এম ভেরি, খুশি হওয়া ইংরেজি কি, প্লেজড। আই এম ভেরি প্লেজড, আমি খুশি হয়েছি, বা আই এম ভেরি গ্ল্যাড, গ্ল্যাড মানে কি আনন্দিত হওয়া। আই এম ভেরি গ্ল্যাড, আমি খুব খুশি হয়েছি। আমি কিভাবে খুশি হয়েছি দেখো তো, জন্মদিনে তোমার পাঠানো উপহারটি পেয়ে, এই যে পেয়ে, পাওয়ার মাধ্যমে আমি কি করছি, বা পাইয়া আমি কি করছি, আমি খুব খুশি হয়েছি, অথবা রিসিভ করে বা গ্রহণ করে আমি কি খুব খুশি হয়েছি, এরকমটা না। তো আমরা কি লিখবো, আই এম ভেরি প্লেজড টু রিসিভ। টু রিসিভ বা টু গেট একই কথা, বা পাওয়া বা রিসিভ করা এটি বোঝাইতেছে। সো টু রিসিভ কি, তোমার, কি তোমার উপহারটা, তাই না? বা আমরা লিখতে পারি কি, আই এম ভেরি প্লেস টু রিসিভ, মানে আমি কি খুব খুশি হয়েছি পেয়ে, দ্য গিফট, বুঝো, দ্য গিফট মানে কি, উপহারটি, কার, যেটা তুমি পাঠাইছিলে, হ্যাঁ, দ্য গিফট ইউ, যেটা তুমি কি পাঠাইছিলে, এই যে তুমি কি পাঠানো উপহার না, এখানে যে পাঠাইছে। দেখো দেখো, একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এটা চিঠিটা লিখবা, তো এখন এই চিঠিটা লিখতেছো কি, মানে উপহারটি তোমার কাছে আইসা পড়ছে, মানে সে আগে পাঠিয়েছিল, তারপর তুমি চিঠিটা লিখতেছো, তাই না? তো এই যে পাঠানো যে ব্যাপারটা, এটা কিন্তু অতীতের কাহিনী, হ্যাঁ, কারণ সে পাঠিয়ে ফেলছে। সো স্যান্ডের তো পাঠানো, এই স্যান্ডের আমরা অতীত লিখবো কি, স্যান্ড।
দ্য গিফট ইউ সেন্ড, যে চিঠিটা তুমি কি মানে যে উপহারটা তুমি পাঠাইছিলে কে জন্মদিনে, বুঝছো? দ্য গিফট ইউ সেন্ড মি, যেটা তুমি আমাকে পাঠাইছিলে কোথায়, আমার বার্থডে পার্টিতে, তাই না? আমরা কি লিখবো, অন মাই বার্থডে পার্টি, তো আমরা এখানে বললেন না যে জন্মদিনে, না তাহলে কি লিখবো, বার্থডে। আমার জন্মদিনে যেটা তুমি আমাকে কি করছিলে, সেন্ড করছিলে আর কি। তো এটা পাই আমি কি খুব খুশি। সো আমরা কি লিখছি এখানে, আই এম ভেরি প্লিজড, আমি খুব খুশি, টু রিসিভ পেয়ে বা গ্রহণ করে, দ্য গিফট, ওই গিফটটা যেটা তুমি ইউ সেন্ট মি, যেটা তুমি আমি পাঠাইছিলে কোথায়, অন মাই বার্থডে, আমার বার্থডেতে বা আমার জন্মদিনে তুমি পাঠাইছিলে। তো তারপরে আমরা কি লিখবো, যে অনুষ্ঠানে তোমার উপস্থিতি আশা করেছিলাম। কেন এটা লিখছি, কারণ সে মানে যদি মনে করো সে বার্থডের মধ্যে আসতে পারতো, তাহলে তো এই যে ধন্যবাদটা তো সে সরাসরি দিতে পারতো, তাহলে তার চিঠিতে দেওয়ার দরকার হইতো না, তাই না? তার মানে আমরা ধরে নিলাম কি, সে বার্থডেতে আসে নাই, কিন্তু বার্থডেটা মনে রেখে সে কি করছে, তাকে গিফটটা দিছে, এই জন্য ওই গিফটের জন্য সে কি থ্যাংক স্বরূপ, মানে তার ধন্যবাদ স্বরূপ সে কি করছে, একটা চিঠি লিখতেছে। তো আমরা এখানে এই কথাটা লিখতেই পারি যে অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমরা আশা করেছিলাম। তো কে আশা করছিল, অনুষ্ঠানে তোমার উপস্থিতি আশা করেছিলাম, যে চিঠিটা লিখতেছে সে আশা করতেছিল। সো ও যেহেতু লিখবে, কি লিখবে, যে আমি আশা করেছিলাম, তো সাবজেক্ট আমরা কি বসাবো, আই। আশা করেছিলাম, তো আশা করা মানে কি, অ্যাকসেপ্ট, সরি এক্সপেক্ট আর কি। আশা করা হচ্ছে তোমার এক্সপেক্ট, আর আশা করেছিলাম মানে অতীতের, তো আমরা কি লিখবো, আই এক্সপেক্টেড। আমি আশা করেছিলাম কি, তোমার উপস্থিতি, ইওর উপস্থিতি মানে কি অ্যাটেন্ডেন্স আমরা জানি, হ্যাঁ, বা ইওর কি বলতে পারি, প্রেজেন্স বলতে পারি, হ্যাঁ, প্রেজেন্স যদি আমরা দেখি, এটা হচ্ছে কি উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স দিতে পারতাম, যে আচ্ছা দেখো, আই এক্সপেক্টেড ইওর প্রেজেন্স কোথায়, অনুষ্ঠানে না? তো অনুষ্ঠান মানে কি ফাংশন, তো আমরা অনুষ্ঠানে যেহেতু আছে আমরা কি লিখতে পারি, ইন দ্য ফাংশন। কারণ বাংলায় যদি অনুষ্ঠান হয় তখন কি হবে, ফাংশন, আর অনুষ্ঠান শেষে কি এ উচ্চারণ আছে না? সো আমরা কি লিখলাম এখানে, ইন দিয়া প্রিপোজিশনটাতে লিখতে হবে আর কি, ইন দ্য ফাংশন। যখন বাংলায় এ উচ্চারণ আসবে, মানে একটা শব্দের শেষে যখন এ, তে, অ, মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝায়, তখন প্রিপোজিশন হিসেবে আমরা ইংরেজিতে কি করি, সেই শব্দটার সামনে ইন প্রিপোজিশন ইউজ করি। তো এই সংক্রান্ত বেসিকগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে পড়াইছি, বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে বেসিক ক্লাস আছে এখানেও পড়াইছি, চাইলে দেখে নিতে পারো। তারপর কি বলছে দেখো তো, কিন্তু তুমি লিখেছো যে একটি জরুরি কাজের জন্য অনুষ্ঠানে আসতে পারোনি। এখন একটা জিনিস খেয়াল করো, কে লিখছে, কিন্তু তুমি লিখেছো যে, এটা হচ্ছে একটা এক্সট্রা একটা শব্দগুচ্ছ, এটা লেখার পরে আমরা কি এই বাক্যটা লিখতে পারি, ঠিক আছে? আর এখানে যে মনে করো যে দ্যাট, সরি যে যুক্ত না, এই যেটাকে আমরা দ্যাট দিয়ে কি করতে পারি, প্রকাশ করতে পারি, তারপরে আমরা এই বাকিটা লিখতে পারি, এই ক্যাটাগরির বাক্যটা, হ্যাঁ। তো বলছে কিন্তু তুমি লিখেছো, কিন্তু মানে কি, বাট তুমি লিখেছো, তো তুমি কি, ইউ। এখন দেখো লিখেছো মানে কি, অলরেডি কাজটা কিন্তু শেষ। তো যখন কাজটা শেষ হয়ে পড়ে তখন কি হয়, আহ, যে পারফেক্ট টেন্সের যে গঠনটা হয়, এই গঠনটা হয় আর কি। তো তুমি লিখেছো মানে এটা বর্তমানে শেষ হয়েছে, মানে কি বর্তমান কালের পারফেক্ট টেন্স হবে। সো আমরা কি লিখবো, এই গঠন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ দিব। তো ইউর সাথে হ্যাভই যাই, অক্সিলারি ভার্ব, তো ইউ হ্যাভ দিলাম, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। তো লেখা মানে কি, রাইট, লেখা মানে হচ্ছে রাইট, আর এই রাইটের যে 3 নাম্বার রূপ এটা কি, রিটেন। তো বাট ইউ হ্যাভ রিটেন, কিন্তু তুমি লিখেছো যে, সো আমরা এখানে দ্যাট ইউজ করবো। বাট ইউ হ্যাভ রিটেন দ্যাট, তুমি লিখেছো যে, তুমি কি লিখেছো দেখো তো, একটি জরুরি কাজের জন্য অনুষ্ঠানে আসতে পারোনি। তো কে আসতে পারেনি, সে আসতে পারেনি, সাবজেক্ট কিন্তু এখানে কি, ওই তোমার যে বন্ধুটা, এই বন্ধুটা আসতে পারেনি। তো আমি কি লিখবো এখানে, ইউ। আসতে পারোনি মানে কি, তুমি ব্যর্থ হইছো, বুঝছো? ইউ ব্যর্থ হইছো মানে কি, ফেল অর্থ ব্যর্থ হওয়া, আর যেহেতু অতীতে ব্যর্থ হয়েছে, মানে ব্যর্থ হওয়ার অতীত একটা ফর্ম, আমরা কি লিখবো, ফেইল্ড। ব্যর্থ হওয়ার অতীত ফর্মটা লিখবো, দ্যাট ইউ ফেল, তুমি ব্যর্থ হইছো কি, আসতে। আমরা কি লিখতে পারি, টু অ্যাটেন্ড, মানে কি, তুমি অংশগ্রহণ করতে, তুমি কি করছো, ব্যর্থ হইছো কোথায়, ফাংশনের মধ্যে বা অনুষ্ঠানে, ঠিক আছে, অ্যাটেন্ড ইন দ্য ফাংশন, তুমি এই ফাংশনের মধ্যে অ্যাটেন্ড করতে কি হইছো, ব্যর্থ হইছো। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, তুমি যে এই অনুষ্ঠানে আসতে পারোনি গেছে, এখানে আবার কি বলছে, যে একটি জরুরি কাজের জন্য, তো এই যে জন্য না, আমরা কি লিখতে পারি, ফর এ কি, জরুরি কাজ মানে কি, আর্জেন্ট, আমরা কি বলতে পারি, কাজ মানে কি, ওয়ার্ক দিতে পারি, হ্যাঁ, অ্যান, আচ্ছা আর্জেন্ট যদি দিই তাহলে কি হবে, এন হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা বাউয়েল আর্টিকেলের নিয়ম পড়বে। দেখো আর্জেন্ট মানে কি, জরুরি, আর ওয়ার্ক মানে কি দিতে পারি আমরা, কাজ মানে হচ্ছে ওয়ার্ক, তো আর্জেন্ট ওয়ার্ক।
বা আর্জেন্ট টাস্ক দিতে পারি, কাজ। আচ্ছা দেখো, ফর অ্যান আর্জেন্ট টাস্ক মানে কি, একটি জরুরি কাজের জন্য তুমি কি আসতে পারো নাই। তো এখানে অর্থটা কি দাঁড়াইছে দেখো তো, বাট ইউ হ্যাভ রিটেন, কিন্তু তুমি লিখেছো যে ইউ ফেলড টু অ্যাটেন্ড, মানে তুমি ব্যর্থ হইছো কি অ্যাটেন্ড করতে। কেন? আমাদের যে অনুষ্ঠান, এটা কেন তুমি ব্যর্থ হইছো? একটা আর্জেন্ট কাজের জন্য, অ্যান আর্জেন্ট ওয়ার্ক, ফর অ্যান আর্জেন্ট ওয়ার্ক মানে কি, একটা জরুরি কাজের জন্য তুমি আসতে ব্যর্থ হইছো। এখানে কেন অ্যান হয়েছে বুঝছো, আর্টিকেলের যে নিয়মটা, যে কোনো শব্দের সামনে যদি মনে করো এখানে যদি বাওয়েল থাকে, বাওয়েলের সামনে কি হয়, বাওয়েলের সামনে অবশ্যই আর্টিকেল হিসেবে অ্যান বসে, আর কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে। যদিও এটার অনেকগুলো ব্যতিক্রম রোল আছে, আমরা এখন রোলটা নিয়ে পড়তেছি না। আমরা জানি কি, ইউ যেহেতু এখানে মানে কি আছে, এখানে বাওয়েল আছে, সো আমরা এই বাওয়েলের সামনে কি করি, অ্যান ইউজ করি, এই জন্য আমরা অ্যান আর্জেন্ট ওয়ার্ক দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে আমরা কি লিখবো, যে তবে তুমি আমার জন্মদিন মনে রেখেছো এবং আমাকে একটি সুন্দর অ্যালার্ম ঘড়ি পাঠিয়েছো। তো আমরা কি লিখতে পারি, তবে মানে কি, তবে দ্বারা কি বুঝাইতেছি, বা যাই হোক এটাই বোঝাই আর কি। আমরা তবে তবে কথাটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, হাউ এভার। হাউ এভার মানে কি, তবে, এটা বোঝাইতেছে। আচ্ছা আমরা কি লিখতে পারি এখানে দেখো, লিখলাম ধরো হাউ এভার মানে তবে, তারপরে আমরা কি লিখব, তুমি আমার জন্মদিন মনে রেখেছো। তো দেখো, কাজটা কিন্তু সে কি করে ফেলছে, মানে কি কাজটা ডান। তো এরকম কাজ যখন সম্পন্ন হয়ে পড়ে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা ইউজ করি আর কি। তো তুমি মনে রেখেছো কি হবে, হাউ এভার ইউর সাথে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ, এবং ভার্বের 3 নাম্বার রূপ। তো মনে রাখা যে ভার্বটা এটা হচ্ছে রিমেম্বার, আর এই রিমেম্বারের 3 নাম্বার রূপ কি হবে, রিমেম্বার্ড। ইউ হ্যাভ রিমেম্বার্ড, যাই হোক ইউ হ্যাভ রিমেম্বার্ড তুমি মনে রেখেছো কি, আমার জন্মদিন। ইউ হ্যাভ রিমেম্বার্ড কি, মাই বার্থডে। মাই বার্থডে মানে হচ্ছে আমার জন্মদিন, তুমি এই আমার জন্মদিনটা কি মনে রেখেছো, এবং আমাকে একটি সুন্দর অ্যালার্ম ঘড়ি পাঠিয়েছো। এবং মানে কি, এখানে আমরা দিব অ্যান্ড, এবং কি করছে দেখো তো, আমাকে একটি সুন্দর অ্যালার্ম ঘড়ি তুমি পাঠিয়েছো। তো এখন খেয়াল করো, কে পাঠাইছে, সেই কিন্তু পাঠাইছে। তো এখন দেখো এই যে এন্ড কথাটা দেখতেছো না, এই এন্ড দ্বারা কি করতেছে, আমরা দুইটা বাক্যকে যুক্ত করব। তাহলে আগের বাক্যের সাবজেক্ট কে ছিল, ইউ। তো এখনের যে বাক্যটা, এটারও সাবজেক্ট কিন্তু ইউই। তো আমরা এখানে সাবজেক্ট না দিলেও চলবে, কারণ ওই ইউটাই কিন্তু এন্ডের কারণে পরের বাক্য, এখানে যে ইউটা বসার কথা ছিল ওই ইউটাকে এখানে এটাই রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা আর আলাদা করে কি দিব না, মানে সাবজেক্টটা এখানে দিব না আর কি। তো ডিরেক্টলি সাবজেক্ট যেহেতু দেই না, আমরা কি করব, ভার্ব দিব আর কি। তো তুমি কি করছো, সে পাঠাইছে, বুঝছো, সে কি করছে, ইউ হ্যাভ রিমেম্বার্ড মাই বার্থডে, তুমি আমার জন্মদিনে মনে রেখেছো এবং আমাকে একটি সুন্দর গরিব পাঠিয়েছিলে, এরকমটা বুঝিয়েছে। তো পাঠানো মানে কি, পাঠানো হচ্ছে তোমার সেন্ট, আর এটার অর্থ কি, সেন্ট। সেন্ট মি, কাকে পাঠাইছো, আমাকে। সেন্ট মি কি পাঠাইছো, একটি সুন্দর অ্যালার্ম ঘড়ি। এ নাইস, নাইস মানে কি সুন্দর, অ্যালার্ম ঘড়ি কি হবে, অ্যালার্ম ওয়াচ। অ্যালার্ম ক্লক দিতে পারি, ক্লক অর্থ কি, ঘড়ি, ঠিক আছে, অ্যালার্ম ক্লক। ইউ সেন্ট মি এ নাইস অ্যালার্ম ক্লক, তুমি আমাকে একটা সুন্দর ঘড়ি পাঠিয়েছো। মানে এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, যে আমরা কাহিনীগুলো বলছি, যে কেমনে কি হয়েছে, তুমি আসো নাই। তো তারপরে তাদের জন্য মেন কাহিনী কি, মেন কাহিনী হচ্ছে আমাদেরকে তাকে ধন্যবাদ দেওয়া, তার যে ঘড়িটা পাঠাইছে আর কি। হ্যাঁ, তো সরাসরি তো আমি ধন্যবাদ দিতে পারি না, তাই এতটুকু খুব সুন্দর করে তাকে গোছায় বললাম, যে তুমি বলছো যে তুমি তোমার জরুরি কাজের জন্য আসতে পারো নাই, হ্যাঁ, কিন্তু তুমি আমার জন্মদিন মনে রাখছো এবং তুমি আমাকে এই উপলক্ষে একটা সুন্দর গিফট দিছো আর কি। ওইটার জন্য এখন আমরা কি করবো, কি ধন্যবাদ জানাবো, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো, যে তাই তুমি আমার ধন্যবাদ পাওয়ার যোগ্য। সো আমরা কি লিখতে পারি, সো তুমি আমার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো সাবজেক্ট কি, ইউ না, ইউ, ইউ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভার্ব তুমি খুঁজে পাবা না আর কি। মানে এই যে সাবজেক্ট, সাবজেক্ট দেখতেছো না, সাবজেক্ট কোনটা, ইউ। তো সাবজেক্ট এখানে কি কাজ করছে, কোনো কাজই করে না, বলছে তুমি আমার ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো এখন দেখো, আমরা কি লিখতে পারি, এখানে একটা যখন মেন ভার্ব না থাকে না, আমরা অক্সিলারি ভার্ব দিয়ে লিখি। তো তুমি যোগ্য মানে কি, বুঝো, ইউর সাথে আর যাবে, ইউ আর। যোগ্য মানে কি, অর্তি। যোগ্য মানে হচ্ছে অর্তি, ইংলিশ ওয়ার্ড আর কি। তো ইউ আর অর্তি মানে কি, তুমি যোগ্য। ইউ আর অর্তি মানে কি, তুমি যোগ্য। বা আমরা ওটা অর্তি না দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো, এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ধন্যবাদ পাওয়ার যোগ্য বলতেছে, ধন্যবাদ পাওয়ার যোগ্য বলতেছে না। সো আমরা এটা লিখতে পারি যে ইউ ডিজার্ভ, মানে তুমি এটা আশা করো, বুঝো। এখন ভার্ব দিয়ে যদি করি, ইউ ডিজার্ভ দিলে খুব সুন্দর হয় কথাটা, যে সো ইউ ডিজার্ভ, তাই তুমি আশা করো আর কি। বা তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে কথা তুমি আশা করো আমার একটা ধন্যবাদ, এটা একই কথা, ইউ ডিজার্ভ মাই থ্যাঙ্কস, বুঝছো। ইউ ডিজার্ভ মাই থ্যাঙ্কস মানে আমার যে ধন্যবাদটা, এটা তুমি আশা করো
বা এটা দ্বারাই বোঝাইতেছে যে তুমি আমার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখানে যে বাংলা চিন্তাটা করছি হুবহু বাংলার যে ট্রান্সলেশনটা এটা না করে আমরা বাংলাটাকে কি করছি একটু অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করে নিছি, যেটা প্রায় এটার সিমিলার, যে সো ইউ ডিজার্ভ মাই থ্যাঙ্কস, মানে তুমি কি করো আমার যে ধন্যবাদ এটা তুমি আশা করো আর কি। তো আমরা লিখলাম। তো তারপরে কি লিখছো, যে কিন্তু আমার মনে হয় শুধু ধন্যবাদ দিলেই চলবে না, কিন্তু আমার মনে হয়, বাট আমার মনে হয় মানে কি আমি ভাবি, এটাই তো কাহিনী। আমার মনে হয় মানে কি আমি চিন্তা করি আর কি। বাট আই বিলিভ বা আমি বিশ্বাস করি, এটাই লিখতে পারি। বাট আই বিলিভ বা আমি মনে করি, বাট আই বিলিভ শুধু ধন্যবাদ, শুধু ধন্যবাদ মানে কি, শুধু হচ্ছে তোমার অনলি, ধন্যবাদ মানে কি থ্যাঙ্কস, অনলি থ্যাঙ্কস কি দিলে চলবে না, ঠিক আছে, অনলি থ্যাঙ্কস। বাট আই বিলিভ অনলি কি, অনলি সরি, মানে ধন্যবাদ দিলে না, তো আমরা কি লিখবো, অনলি গিভিং থিংস, গিভিং থ্যাঙ্কস মানে শুধু ধন্যবাদ দেওয়া, দিলে কি করবে না চলবে না আর কি বলতেছে, ঠিক আছে। মানে বাট আই বিলিভ অনলি গিভিং থ্যাঙ্কস টু ইউ মানে কি তোমাকে যে ধন্যবাদটা, শুধু ধন্যবাদ যদি দিই তাহলে কি এটা ঠিক হবে না। তো ঠিক হবে না মানে কি উইল নট, আমরা কি লিখতে পারি, ঠিক হবে না বা চলবে না, উইল নট, আমরা কি দিতে পারি ভার্ব, এখানে উইল নট ডু দিয়ে দিই। উইল নট ডু মানে কি এটা হবে না বা করা যাবে না আর কি, মানে শুধু তোমাকে ধন্যবাদ দিলে চলবে না বা তোমাকে শুধু ধন্যবাদ দিব না, এটা বোঝাইতেছে। বাট আই বিলিভ আমি বিশ্বাস করি বা আমি মনে করি কি শুধু ধন্যবাদ, তো অনলি গিভিং থ্যাঙ্কস শুধু ধন্যবাদ দিলে, অনলি গিভিং থ্যাঙ্কস মানে কি শুধু ধন্যবাদ দিলে মানে তোমাকে, তো অনলি গিভিং থ্যাঙ্কস টু ইউ মানে কি তোমাকে শুধু ধন্যবাদ দিলে কি চলবে না, তো চলবে না জন্য আমরা কি লিখলাম উইল নট ডু, বা আমরা কি লিখতে পারতাম এটা ঠিক না, ঠিক হবে না আর কি। সো উইল নট ডু দিলাম মানে কি এটা ঠিক করা হবে না বা ঠিক করবো না, এরকমটা বোঝাইতেছে আর কি। তো তারপরে খেয়াল করো, আমি তোমাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই, তো এটা কি হবে, আমি সাবজেক্ট কি আই, আচ্ছা আমি তোমাকে জানাই, জানাই এখানে কি বলতেছি, তো যে কাউকে যদি তুমি কোনো কিছু মানে কোনো ভালোবাসা জানাও, আন্তরিক শুভেচ্ছা জানাও, তো এটা কি লিখতে পারি আমরা, আমরা লিখতে পারি তোমার অফার দিতে পারি। দেখো একটা ভার্ব হিসেবে কি দিতে পারি, অফার, মানে আই অফার, আমি তোমাকে অফার করছি কি আমার আন্তরিক ভালোবাসা, মাই আন্তরিক মানে কি হার্টেস্ট, হার্টিয়েস্ট মানে কি হার্টেস্ট লাভ, আমি তোমাকে আমার আন্তরিক মানে কি করি মানে ভালোবাসা জানাই আর কি, কাকে তোমাকে, তো আমরা কি লিখবো টু ইউ, আই অফার মাই হার্টেস্ট লাভ টু ইউ, আমি তোমাকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজ আর নয়, ওই যে এতক্ষণ হচ্ছে আমরা চিঠির যে মূল অংশটা এতটুকু লিখছি, ওরা কাহিনীগুলো সব বলছি, এখন আমরা একটা ফিনিশিং দিব। তো ফিনিশিংয়ের ক্ষেত্রে আজ আর নয় দিয়ে শুরু করবো। আজ আর নয় মানে কি নো মোর টুডে, নো মোর টুডে, মোর মানে কি আরও, এরকম বোঝাইতেছে। আমরা কি লিখছি যে আজ আর নয় নো মোর টুডে, তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা এবং ছোটদের আমার ভালোবাসা জানিও। তো এখন খেয়াল করো, ওরে কি বলতেছো, জানাইতে বলতেছো, ওরে কি করতেছো জানাইতে বলতেছো, মানে কি ও তোমার হয়ে ওইটা জানাবে আর কি, মানে কি সে তোমার যে সালামটা বা তোমার মা বাবাকে আমার কি যে শুভেচ্ছা দেখতেছো না, এই শুভেচ্ছাটা এবং শুভেচ্ছা না অ্যাকচুয়ালি এখানে শ্রদ্ধা হবে আর কি, আমি বলে এখানে শুভেচ্ছা দিয়ে দিচ্ছি, এটা কি হবে শ্রদ্ধা হবে, মা বাবাকে শ্রদ্ধা জানাবে। এই শ্রদ্ধাটা এবং ছোটদের প্রতি যে ভালোবাসাটা এটা কে বহন করে নিয়ে যাবে, মানে তার হয়ে কে দিবে, তার বন্ধু দিবে না। তো আমরা কি লিখতে পারি, আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু একটা জিনিস খেয়াল করো, এই যে বাক্যটা দেখতেছো না যে তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা এবং ছোটদের আমার ভালোবাসা জানিও, তুমি কিন্তু তোমার বন্ধুকে এখন কি করতেছো, মোটামুটি একটা আদেশসূচকই একটা বাক্য তুমি দিতেছো, মানে কি তুমি ওরে অর্ডার করতেছো বা তুমি ওরে কি সাজেস্ট করতেছো যে না তুমি জিনিসটা কইরো আমার জন্য, হ্যাঁ, এই যে কইরো বলতেছো না, তার মানে কি তুমি ওরে আদেশ করতেছো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে যায়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আদেশসূচক বাক্য, আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সবার আগে তোমাকে যে জিনিসটা করতে হবে, আগে তুমি কি করবে একটা ভার্ব বসাবা। তো দেখো সে এখানে ভার্ব কোনটা, তোমার হয়ে শ্রদ্ধাটা সে কি করবে তোমার মানে বন্ধুর মা বাবার এবং ছোটদের কাছে দিবে আর কি, হ্যাঁ। তো আমরা কি লিখতে পারি বহন করা যে ভার্বটা এটা হচ্ছে কনবে, কনবে সবার আগে ভার্ব দিলাম, তখন কি কনবে করবে, কনবে মাই আমার শ্রদ্ধা, শ্রদ্ধা কি হবে রিগার্ডস, কনভে মাই রিগার্ডস আমার শ্রদ্ধা তুমি কি করবা বহন করবা কোথায়, কনভে মাই রিগার্ডস টু ইউর, তোমার কার প্রতি দিবা শ্রদ্ধাটা তোমার মা বাবার প্রতি, টু ইউর প্যারেন্টস। এখানে আমরা সবার আগে ভার্ব বসেছি কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন ছিল। তো কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড, এবং কি কনভে করবা ভালোবাসা কনভেট করবা, অ্যান্ড লাভ কার প্রতি ছোটদের প্রতি, লাভ টু
দ্য ইয়ঙ্গার, হয়তো তার যে বন্ধুটা এই বন্ধুটার এই ছোট ভাই কিংবা বোনের জন্য, হ্যাঁ, ইয়ঙ্গার ছোটদের জন্য কি করবো, আমার ভালোবাসা জানাইও। তারপর কি লিখবা, একদম ফিনিশ দিবা যে ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু, তারপরে মাসুম, দিয়ে তুমি শেষ করলা। বুঝছো, শেষ করছো না? এখন চিঠির কিন্তু তুমি কি কি শেষ করছো, প্রথম অবস্থায় তুমি কি করছো, একটা চিঠির একটা ঠিকানা দিছো তুমি, ঠিকানা দিলা, তারপরে মানে যার কাছে পাঠাইতেছো ওর 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 নামটা দিলা একটু প্রিয়, তারপরে তুমি এটা স্টার্টিং একটা পয়েন্ট দিয়ে তুমি শুরু করছো, তারপরে চিঠির কি মূল যে অংশটা এটা তুমি লিখছো, এটাকে বলা হয় কি বডি। তো চিঠির তো মোট 6টা অংশ, তুমি একটা লিখলা, দুইটা লিখলা, তারপর এখানে যে স্টার্টিংটা এটা লিখলা 3টা, তারপরে মূল পার্টটা লিখলা, কটা হয়েছে, 4টা হয়েছে। এবং তোমাকে কি করতে হবে, এটা ফিনিশ দিতে হবে। এই যে যেমন দেখো, আজ আর নয়, আহ, তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা, ওইগুলো দিও। তো দেওয়ার পর তুমি কি করছো, এই যে ফিনিশ লাইনটা দিলা, যেটা বাংলায় কি বলে, ইতি বলে আর কি, বা শেষ যে বাক্যটা এটা বলছো। তো 5টা পয়েন্ট গেছে, এখন তোমাকে সবার শেষে কি করতে হবে, চিঠি লেখার সময় একটা খাম লিখতে হবে, একটা খাম লিখতে হবে, বা এটাকে কি বলা হয়, স্ট্যাম্প। এরকম করে একটা মার্ক করে আমরা এখানে কি লিখবো, যে স্ট্যাম্প লিখবো আর কি, যে তুমি যে বাক্সটার মধ্যে করে চিঠিটা পাঠাইবা, চিঠির যে খামটা, এই খামটা, তো এটার মধ্যে তুমি কি করবা, এখানে ফ্রম লিখবা, তারপর এখানে টু লিখবা। ফ্রম, ফ্রম মানে কি, কার কাছ থেকে চিঠিটা যাইতেছে, কে পাঠাইতেছে চিঠিটা, ইওর লাভিং ফ্রেন্ড, মানে তুমি পাঠাইতেছো আর কি। তো তুমি যে পাঠাইতেছে ওর নাম কি, মাসুম, এখানে দিবা। আর যার কাছে পাঠাইতেছো, আমরা কার কাছে পাঠাইছিলাম, মাসুদার কাছে পাঠাইতেছিলাম, ঠিক আছে। তো এখানে এই যে মাসুদা, ওর নামটা দিব, মাসুদার কাছে পাঠাইছি। এখন কোত্থেকে পাঠাইতেছি আমরা, আমরা যে ঠিকানাটা থেকে পাঠাইতেছি এটা হচ্ছে কি মনসেপাড়া ব্রাহ্মণবাড়িয়া। বুঝছো, মনসেপাড়া ব্রাহ্মণবাড়িয়া, ওর ঠিকানাটা আমরা এখানে দিব মনসেপাড়া ব্রাহ্মণবাড়িয়া। আর এখানে দেখো, যার কাছে পাঠাইতেছি ওর একটা ঠিকানা, যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ, না দেওয়া থাকলে তুমি নিজে একটা বানাই দিবা। সাপোজ আমরা কি লিখলাম, যে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কোথায়, ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ। তো এরকমভাবে তুমি কি করতে পারো, এই খামটা বানায় লিখে দিবে আর কি। ওকে, তো এটা করলে তোমার চিঠিটা একদম 6টা অংশ খুব সুন্দর করে ফিল আপ হবে। আর তুমি যদি কোনো একটা অংশ চিঠির মধ্যে কম দাও, তাহলে কিন্তু তোমার চিঠিটা স্বয়ংসম্পূর্ণ হবে না, তুমি ভালো মার্কও পাবা না।